আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের কোর্সের জ্যামিতি অংশটা শুরু করব। আমার সাথে যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছে কথা লেখা ক্লিয়ার কিনা। ওকে, জ্যামিতি ভালো করে বোঝার জন্য আগে রেখাকোণ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আজকে আমরা মূলত জ্যামিতির বেসিকটা শিখতেছি, ঠিক আছে? তাহলে শুরু করি, আর কথা না বাড়াই। আমাদের কোর্সটা আর কিছুদিনের মধ্যে, অল্প কিছুদিনের মধ্যে ক্লোজ হয়ে যাবে। জ্যামিতি 7-8টা ক্লাস বাকি আছে, পরে শেষ কোর্স। আচ্ছা, একদম শুরুতেই আমরা জানবো যে বিন্দু কি, পয়েন্টস, এটা জানবো আগে। বিন্দু হলো যার শুধুমাত্র অবস্থান আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনো কিছু নাই, এটা একটা বিন্দু। এই বিন্দুটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নাই, বাট এর অবস্থান আছে। আমি বলতে পারতেছি এই বিন্দুটা এই পেজটার এখানে আছে বা মাঝখানে আছে। তাহলে বিন্দু হলো দৈর্ঘ্য থাকবে না, প্রস্থ থাকবে না, উচ্চতা থাকবে না, শূন্য মাত্রা তার, কারণ তার কোনো মাত্রা নাই। তাহলে বিন্দু হচ্ছে যার শুধু অবস্থান আছে। ওকে, এবার হচ্ছে রেখা। বিন্দু থেকেই রেখা তৈরি হয়। বিন্দু চলার পথ, ধরেন একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা এই পথে চলছে বা এই পথে চলছে, এটা রেখা তৈরি হয়ে গেল। তাহলে রেখা হলো বিন্দু চলার পথ, ঠিক আছে? রেখা দুই ধরনের, সরল রেখা, বক্ররেখা। একটা বিন্দু চলার পথে যদি দিক পরিবর্তন না করে, ধরেন একটা বিন্দু এরকম চলতেছে চলতেছে চলতে সোজা এরকম চলে যাবে, তাহলে এটা হলো সরল রেখা। আর একটা বিন্দু চলার পথে যদি দিক পরিবর্তন করে, ধরেন একটা বিন্দু চলতেছে চলতেছে হঠাৎ এদিকে চলে আসলো, এদিকে আসলো, এদিকে গেল, তো সেখানে দিক পরিবর্তন করছে, তাই এর নাম কি? বক্ররেখা, ঠিক আছে? এবার আমরা শিখবো রশ্মি কি। রশ্মি হচ্ছে যে রেখার এক প্রান্ত আটকানো আর এক প্রান্ত খোলা, এটা হলো রশ্মি। এই দেখেন এক প্রান্ত কিন্তু খোলা আছে, তীর চিহ্ন মানে খোলা, আর এটা মানে বদ্ধ। তাহলে রশ্মি হলো এক প্রান্ত আটকানো আর এক প্রান্ত খোলা। আর রেখাংশ, ধরেন আমি এই রেখাটা থেকে এইটুকু অংশ কেটে নিলাম, রেখাংশ মানে রেখার একটা অংশ। মানে রেখাংশের দুই দিকে আটকানো থাকে। এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ 3টা বিষয় পড়তে হবে। রেখা নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, অর্থাৎ রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, রেখার দুই দিকে খোলা থাকে, মানে অসীম পথে চলতে থাকে। রশ্মির একটা প্রান্ত বিন্দু আছে, এই যে একটা, একদিক বন্ধ, একটা প্রান্ত আছে এখানে শেষ আছে, আর এই দিকে আটকানো নাই, খোলা। আর রেখাংশের দুইটা প্রান্ত বিন্দু। তাহলে 3টা ইম্পর্টেন্ট বিষয়। রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, রেখা অসীম পথে চলে, রেখাংশের দুইটা প্রান্ত বিন্দু আছে, আর রশ্মির একটা প্রান্ত বিন্দু আছে। এই যে রশ্মির একটা দিক আটকানো, একটা খোলা, আর রেখাংশের দুইটাই আটকানো। এই বিষয়গুলা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে, এবার আমরা সমান্তরাল রেখা সম্পর্কে জানবো। এখন একটা ধরেন একটা চাকরির পরীক্ষায় একটা জ্যামিতির প্রশ্নে বা একটা অঙ্কে সমান্তরাল রেখা শব্দটা আছে, তো আপনি যদি নাই বোঝেন যে সমান্তরাল সরল রেখা কি, তাহলে কি আপনি পারবেন? পারবেন না। আগে সমান্তরাল সরল রেখা, আজকে সব জ্যামিতির বেসিক গুলা শেখাবো। সমান্তরাল সরল রেখা, একাধিক সরল রেখা চলার পথে যদি মিলিত না হয়, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সামনের দিকে যদি যায়, তাহলে আমরা সমান্তরাল সরল রেখা বলবো। ধরেন এবি একটা রেখা, সিডি আর একটা রেখা, এই রেখাদের মাঝে একটা ডিস্টেন্স আছে ধরেন 2 মিটার।
এই নির্দিষ্ট দূরত্ব রেখে এরা অসীম পথে যাবে, এরা কখনো মিলিত হবে না। সোজা কথা, সমান্তরাল রেখা মানে যদি মিলিত না হয়, যেমন যদি আমি ঘটনা এরকম করতাম, এই একটা সরল রেখা আর সিডি একটা সরল রেখা, এটা কিন্তু সমান্তরাল না, তারা মিলিত হয়েছে। তাই তাহলে সমান্তরাল মানে একাধিক রেখা যদি মিলিত না হয় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সামনের দিকে অগ্রসর হয়। তাহলে মনে রাখতে হবে, দুটি সমান্তরাল সরল রেখা কখনোই মিলিত হয় না, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার হচ্ছে ছেদক সম্পর্কে আমরা জানবো। ছেদক কি? একাধিক সরল রেখাকে, এবি একটা সরল রেখা, সিডি একটা সরল রেখা, একাধিক সরল রেখাকে অপর একটা সরল রেখা যদি তির্যক ভাবে ছেদ করে, দুইটাকে ছেদ করলো, ধরেন পি কিউ, এইটাকে ছেদক বলা হয়। তাহলে এখানে পি কিউ হচ্ছে ছেদক। তাহলে কি বলছি? একাধিক সরল রেখা, এই একাধিক সরল রেখাকে অপর একটা সরল রেখা তির্যক ভাবে ছেদ করলে ওই ছেদক, ওই রেখাটাকে বলা হয় ছেদক। দেখেন, দুইটাকে অপরটা ছেদ করছে, তিনটাকেও করতে পারে, চারটা করতে পারে। এবার হচ্ছে সমরেখ বিন্দু। সমরেখ বিন্দু কি? একাধিক বিন্দু যদি একটা সরলরেখার উপর অবস্থিত হয়, এটা সরল রেখা, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা আছে, এখানে আছে, চারটা বিন্দু কিন্তু এই সরলরেখার উপর অবস্থিত, তাহলে চারটাকে আমরা সমরেখ বিন্দু বলতে পারি। আর যদি ঘটনা এরকম ঘটে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এরা সমরেখ নয়। তাহলে সমরেখ মানে একাধিক বিন্দু একটি সরলরেখার উপর অবস্থান করবে, আর সমরেখ নয় মানে একাধিক বিন্দু একটি সরলরেখার উপর অবস্থান করবে না, একটা ভিতরে একটা বাইরে এরকম থাকবে। এবার আসি তল। রেখার সঞ্চর পথকে তল বলা হয়। এটা এই ধরনের একটা বস্তু, এটা একটা তল আছে, এটা একটা তল, দেখেন এইটা মিলে একটা তল হয়েছে, দেখেন এখানে রেখা গেছে, এখানে রেখা গেছে, এখানে গেছে, এই রেখাগুলো মিলে একটা তল সৃষ্টি করছে, রেখার সঞ্চার পথ। ঠিক আছে, ওকে। মানে কোন বস্তু উপরিভাগ আর কি, তলের দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে। যেমন একটা ইটে 6টা তল থাকে, তাই না? এটা দিয়ে একটা ইট চিন্তা করেন, এর এখানে একটা তল আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এই পাশে একটা, এই পাশে একটা। কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। এবার আমি ক্লাস শুরুতে বলছি যে বিন্দুর কি দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, রেখার দৈর্ঘ্য আছে, অনেকগুলো কথা বলছি না? এই অনেকগুলো কথা আমরা একসাথে পড়ে ফেলবো, এটা খুবই ইম্পর্টেন্ট। এই ছকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বিন্দু, বিন্দুর আসলে দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই। রেখার শুধু দৈর্ঘ্য আছে, একটা রেখা লিখলাম, এর দৈর্ঘ্য আছে, প্রস্থও নাই, উচ্চতাও নাই। তল, এই যেমন এখানে একটা তল, এই তলের দেখেন একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, বা তার হাইট নাই কোনো, তাহলে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা নাই। আর ঘনবস্তু, যেমন একটা লুডো খেলার ছক্কা, একটা ঘনবস্তু, ঠিক আছে? ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই থাকে, দৈর্ঘ্যও থাকে, প্রস্থ থাকে, উচ্চতাও থাকে। তাহলে কার কি আছে এখানে একসাথে পড়ে ফেললাম, এটা ভালো না? একসাথে পড়ে ফেলা, এটা পড়লে ভালো হয়। কোন দেশে সর্বপ্রথম জ্যামিতির আলোচনা শুরু হয়? গ্রিসে। রেখার কয়টা প্রান্ত বিন্দু আছে? আমরা জানি রেখা অসীম হতে চলে থাকে, তার কোনো প্রান্ত বিন্দু নেই। দুটি লাইন, লাইন মানে কি? রেখা। দুটি লাইন একে অন্যের থেকে 2 মিটার দূরে সমান্তরাল ভাবে চলে যাচ্ছে, তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে? এখানে একটা লাইন, এখানে একটা লাইন, মাঝখানে 2 মিটার দূরত্ব। যেহেতু সমান্তরাল রেখা, তারা কখনোই মিলিত হবে না। যে দুটি মাত্রা দ্বারা তল সৃষ্টি হয়, মাত্রা কোনগুলো? যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলো সবাইকে মাত্রা বলা হয়। তাহলে আমরা জানি যে তলের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এগুলো টুকটাক খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলবেন। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন আছে? রেখা রশ্মি থেকে এই বিষয়গুলো পড়বেন। কোণ, জ্যামিতির মধ্যে কোণ খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, মানে অনেক ইম্পর্টেন্ট। কোণ আসলে ইম্পর্টেন্ট, অনেক বেশি আমাদের লাগবে। চাকরি পরীক্ষায় 100% প্রশ্ন হবে, আপনি যেখানেই পরীক্ষা দেন না কেন। বাংলাদেশের যতগুলো চাকরি আছে, যে কোনো জব, বিসিএস, প্রাইমারি, এনটিএসসি, নিবন্ধন, ব্যাংক, নন ক্যাডার, যে কোনো জবের পরীক্ষা দেন না কেন, কোণ থেকে আপনি প্রশ্ন পাবেনই। তাহলে কোন জিনিসটা কি, এটা আমাদের আগে বুঝতে হবে, যে কোন কাকে বলে। দুইটা রেখা বলতে পারেন, রশ্মি বলতে পারেন, একে অন্যের সাথে মিলিত হইলে মিলিত বিন্দুতে যে বিষয়টা হয় সেটাই হলো কোণ। ঠিক আছে? যেমন আমি লিখলাম, এটা একটা
একটা রশ্মি লিখলাম, হ্যাঁ, এটা আটা রশ্মি লিখলাম। এই দুইটা রশ্মি এখানে এসে মিলিত হয়েছে, এই বিন্দুটার নাম হচ্ছে শীর্ষবিন্দু, এখানে মিলিত হয়েছে, এই বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে ডিস্টেন্সটা হলো কোণ। তাহলে কোণের সংখ্যাটা কি হবে, যে দুইটা রশ্মি মানে একই সমতলে অবশ্যই দুইটা রশ্মি যদি মিলিত হয়, মিলিত বিন্দুতে যা উৎপন্ন হয় সেটা হলো কোণ। এরকম হইতে পারে, এটা একটা রশ্মি অপরটা সেভাবে মিলিত হইলে এখানে একটা কোণ উৎপন্ন হবে। ওই রকম হইতে পারে, এখানে একটা রশ্মি আছে, এখানে আটটা রশ্মি মিলিত হইলো, এখানে একটা কোণ উৎপন্ন হবে। তাহলে বিভিন্নভাবে কোণ উৎপন্ন হইতে পারে। এখন এই যে আকার আকৃতি পরিমাপের উপর ভিত্তি করে কোণকে অনেকভাবে ভাগ করা হয়েছে, আমরা পর্যায়ক্রমে সেগুলো জানবো। প্রথমে সমকোণ সম্পর্কে জানবো। সমকোণ মানে যে কোণটা এক্সাক্ট 90 ডিগ্রি, মানে যে কোনো পরিমাণ 90 ডিগ্রি, যেমন এই 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এক সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে আমরা এরকম বলতে পারি, এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। দুই সমকোণ হচ্ছে 2 × 90, 180 ডিগ্রি। তিন সমকোণ হচ্ছে 3 × 90, 270 ডিগ্রি। চার সমকোণ হচ্ছে 4 × 90, 360 ডিগ্রি। ওকে, তাহলে সমকোণ জিনিসটা আমরা বুঝতে পারছি, তাই না? এবার আসি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হলো যে কোণের পরিমাণটা 90-এর ছোট, মানে 90-এর ছোট যে কোনো কোণই সূক্ষ্মকোণ। তাহলে আমি লিখলাম এরকম 30 ডিগ্রি, 90-এর ছোট সূক্ষ্মকোণ। আমি লিখলাম, এটা একটু একটু এরকম করতে হবে, আমি লিখলাম 85 ডিগ্রি, এটা কি সূক্ষ্মকোণ। আমি লিখলাম 10 ডিগ্রি, এটা কি সূক্ষ্মকোণ। তার মানে 90-এর ছোট হইলে সে সূক্ষ্মকোণ। এবার সেই স্থূলকোণ, এটা ইম্পর্টেন্ট। স্থূলকোণটা হলো 90-এর বড় বাট 180-র ছোট। মানে এরকম হয় ব্যাপারটা, এ যদি একটা কোণ হয়, এই কোণটা কখন স্থূলকোণ হবে? এই কোণটা 90-এর বড় হবে মাস্ট বি, আবার 180-র ছোট হবে। এই লিমিটটা তার মধ্যে থাকবে। যেমন আমি যদি বলি 90-এর বড় কিন্তু 180-র ছোট, মনে করেন আমি বললাম 135 ডিগ্রি। 135, এই সংখ্যাটা কি? 90-এর বড় 180-র ছোট, তাকে কি বলা হয়? স্থূলকোণ। এটা অন্য একটা ডেফিনেশন আছে, কিরকম? 90 মানে কি? 1 সমকোণ, 180 মানে কি? 2 সমকোণ। তাহলে এভাবে বলা যায়, যে কোণের পরিমাণ 1 সমকোণ থেকে বড় কিন্তু 2 সমকোণ থেকে ছোট, তাকে বলা হয় স্থূলকোণ। এটাও বলা যায়। সরল কোণ, সরল কোণ মানে যে কোণের পরিমাণটা এক্সাক্ট 180 ডিগ্রি। ধরেন ঘটনা এরকম ঘটতে পারে, যেখানে একটা রশ্মি আছে, অপরটা সেভাবে মিলিত হলো, এটা মিলিত কিন্তু বিন্দু, এই যে কোণটা, এটার নাম হচ্ছে সরল কোণ, মানে 180 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণ। সরল কোণ মানে 2 সমকোণ। প্রবৃদ্ধ কোণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রবৃদ্ধ কোণটা হচ্ছে যে কোণের পরিমাণটা 180-র বড় বাট 360 ডিগ্রি ছোট। ধরেন এ যদি একটা কোণ হয়, এটা অবশ্যই 180 ডিগ্রি বড় হইতে হবে এবং 360 ডিগ্রি থেকে ছোট হইতে হবে। তাহলে এই কোণটার নাম হয় প্রবৃদ্ধ কোণ। এটাকে অন্যভাবেও বলা যায়, 180 মানে 2 সমকোণ, 360 ডিগ্রি মানে 4 সমকোণ। যে কোণের পরিমাণটা 2 সমকোণ থেকে বড় বাট 4 সমকোণ থেকে ছোট, তাকে কি বলবো? প্রবৃদ্ধ কোণ। ধরেন লিখলাম 260 ডিগ্রি, এই সংখ্যাটা কি? 260 180-এর বড় বাট 360 ডিগ্রি ছোট, তাহলে এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আপনার? এটা বলেন তো। এটা কি কোণ হবে? 190 ডিগ্রি কি কোণ হবে? কমেন্টে বলেন সবাই। 190 ডিগ্রি কেমন কোণ হবে? কমেন্টে জানান। 190 ডিগ্রি কেমন কোণ হবে? একশো নব্বই ডিগ্রি, এই কোণটার নামটা কি? মানে কোনো কোণ যদি 190 ডিগ্রি হয়, তাকে আমরা কি বলবো? কি কোণ বলবো? কমেন্টে বলেন তো, তাদেরকে আমি কি কোণ বলতে পারি? একজন লিখছেন 250। 250 কই পেলেন? মানে আমি প্রশ্ন করছি 190 ডিগ্রি কোণটার নাম কি? 250 বললে হবে? এটা প্রবৃদ্ধ কোণ। কেন? কারণ 190, এই সংখ্যাটা 180-র বড় বাট 360 ডিগ্রি ছোট। অ্যান্সার কি হবে? প্রবৃদ্ধ হবে।
একটি কোণের মান 150 ডিগ্রি হইলে তাকে কি বলবো আমরা? তাকে আমরা স্থূলকোণ বলবো। 180-র ছোট বাট 90-এর বড়। এ যদি একটা কোণ হয় 180-র বড় বাট 360-এর ছোট, নাম হচ্ছে প্রবৃত্ত কোণ। একটি সরলরেখা, এটা খুবই ইম্পর্টেন্ট, লিখে রাখবেন। একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টা সমকোণ পাওয়া যায়? একটা সরলরেখা নিলাম, এর উপর আমি একটা লম্ব আঁকলাম, তাহলে এখানে একটা 90 ডিগ্রি পাবো, এখানে একটা 90 ডিগ্রি পাবো, তাহলে একটা দুইটা পাইলাম, তাহলে দুইটা সমকোণ পাবো। এই প্রশ্নটা বুঝতে পারছেন? একটা সরলরেখার উপর লম্ব অঙ্কন করতে বলছে, তাহলে আমি কয়টা 90 ডিগ্রি পাবো? দুইটা 90 ডিগ্রি পাবো। এবার আসে বিপ্রতীপ কোণ, খুবই ইম্পর্টেন্ট, খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। বিপ্রতীপ কোণটা খুবই মনোযোগ সহকারে দেখতে হবে, ভালো করে খেয়াল করে সবাই। সবই ইম্পর্টেন্ট এবং সবই সহজ। দুইটা সরল রেখা যদি একে অপরকে ছেদ করে, ছেদ বিন্দুর চারপাশে চারটা কোণ উৎপন্ন হয়। এই চারটা কোণের ভিতরে একটার অপোজিটে আরেকটা থাকে, এদেরকে একটা অপরের বিপ্রতীপ কোণ বলা হয়। মানে ব্যাপারটা আপনি মুখস্থ করলে হবে না, চিত্র সহকারে বুঝতে হবে। এবি একটা সরল রেখা, এটা তো সত্য কথা। সিডি আর একটা সরল রেখা, এটাও সত্য কথা। এই দুটো সরল রেখা এখানে ছেদ করছে, এটাকে ধরেন ও বিন্দু। তো আপনি এইখানে একটা কোণ পাইছেন, এখানে একটা কোণ পাইছেন, এইখানে একটা পাইছেন, এখানে একটা পাইছেন। এখন একই কালারের যে কোণ, এই কোণ আর এই কোণ একে অপরের বিপ্রতীপ, মানে এর অপোজিটে এ আছে, এর অপোজিটে এ আছে, এই দুইটা একে অপরের বিপ্রতীপ কোণ। আবার এই দুইটা একে অপরের বিপ্রতীপ কোণ। যারা বুঝি নেই, আর একবার চিত্র সহকারে বুঝিয়ে দিলাম। এটা একটা সরল রেখা, এটা আর একটা সরল রেখা, এটা হলো ছেদ বিন্দু। এইখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, এইখানে একটা আছে, এখানে আছে। এর বিপরীতে এইটা, তাহলে এটা একে অপরের বিপ্রতীপ। এর বিপরীতে এইটা, তাহলে এইটা একে অপরের বিপ্রতীপ। তাহলে সংজ্ঞাটা কি হবে? একই সমতলে অবস্থিত দুইটা সরল রেখা তীর্যকভাবে ছেদ করলে ছেদ বিন্দুর চারপাশে চারটা কোণ উৎপন্ন হয়। ওই চারটা কোণের ভিতরে বিপরীত পার্শ্বস্থ কোণ দ্বয় একটাকে অপরটার বিপ্রতীপ কোণ বলে। তো ওই বইয়ের ভাষাটা আপনার তো অত ডিটেলস মুখস্থ করার দরকার নাই, আপনি বুঝে বুঝে পড়লেই হবে। এই দেখেন খুবই সহজ, 1 2, এখানে ছেদ বিন্দু, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এই দুইটা বিপ্রতীপ, এই দুইটাকে অপরের বিপ্রতীপ। এবং বিপ্রতীপ কোণগুলা মাস্ট বি সমান হবে। মানে এটা যদি 80 ডিগ্রি হয়, এটাও 80 ডিগ্রি হবে। এটা যদি 90 ডিগ্রি হয়, এটাও ধরেন, এটা যদি 95 ডিগ্রি হয়, এটাও 95 ডিগ্রি হবে। বুঝতে পারছেন? অর্থাৎ বিপ্রতীপ কোণগুলা মাস্ট বি সমান হবে। যেমন 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত? 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ 37 ডিগ্রি হবে। আমার কথা বুঝছেন কিনা? তাহলে বিপ্রতীপ কোণ জিনিসটা হলো যে দুইটা সরলরেখা ছেদ করলে আমরা জানি চারটা কোণ উৎপন্ন হয় ছেদ বিন্দুর চারপাশে। ওই চারটা কোণের ভিতরে বিপরীত পাশের যে কোণগুলা একে অপরে বিপ্রতীপ। এর বিপ্রতীপ কিন্তু এইটা না, এর বিপ্রতীপ এইটা, আবার এর বিপ্রতীপ এইটা, এর বিপ্রতীপ এইটা, এর বিপ্রতীপ এইটা। যেমন এই 12 নম্বর কোশ্চেনটা খেয়াল করেন, 17তম বিশেষ আসছিল। এবি ও সিডি সরলরেখা অবিজিত ছেদ করলে নিম্নের কোন গাণিতিক বাক্যটি সঠিক? এই প্রশ্নের কোথাও কিন্তু বিপ্রতীপ কোণ শব্দটা লেখাই নেই, বাট আমি বুঝবো কিভাবে যেটা বিপ্রতীপ কোণের প্রশ্ন? দেখেন কোণগুলো সমান আছে। ওকে, তো আমরা শুরু করি। এবি একটা সরলরেখা, সিডি একটা সরলরেখা অবিজিত ছেদ করছে। যেহেতু বিপ্রতীপ কোণ, তাহলে এই কোণ এই কোণ সমান হবে, এই কোণ এই কোণ সমান হবে। তাহলে এ ও ডি এর সমান হবে বি ও সি। যারা বুঝি নাই, এ এখানে তো ও আর ডি, তাহলে এইটুকু এই মাঝখানের কোণটা। আবার বি ও সি এই দুইটা সমান হবে, এর একটা অ্যান্সার। আবার এইটা সমান হবে, তাহলে এ ও সি, এই যে এ ও সি এর সমান হবে বি ও ডি, এটাও অ্যান্সার হবে। এই দুটো কোনটা অপশনে আছে? এটা আছে, এটা কিন্তু অপশনে নাই। এটাও কিন্তু অ্যান্সার সম্ভব, বাট এটা নাই, কোথাও নাই। মানে এইটা আর এইটা, তাহলে এটার নাম কি? এ ও ডি সমান বি ও সি, আবার এ ও সি সমান বি ও ডি। উত্তর কত হবে? এটা হবে, এটাও হবে, বাট অপশনে থাকলে। বুঝতে পারছি কিনা আপনারা বলেন তো? 50 ডিগ্রির বিপ্রতীপ কোণ কত বলেন? 50 ডিগ্রির বিপ্রতীপ কোণ কত বলেন? 50 ডিগ্রির বিপ্রতীপ কোণ বলেন।
50-এর বিপরীতে কত হবে? বলেন। পঞ্চাশের বিপরীতে 50 হবে, তাহলে এখন তো বুঝতে পারছি। এবার হলো সন্নিহিত কোণ, খুবই মজার জিনিস। সন্নিহিত কোণ এটা সহজে যদি বুঝতে চান মনে রাখতে হবে একসাথে লেগে থাকবে, দুটি কোণ লেগে থাকবে, মানে দুইটা কোণ একে অপরের সাথে একসাথে লেগে থাকলে তাদের দুইটাকে সন্নিহিত কোণ বলা হয়। বাট বইয়ের ভাষায় কি, একই সমতল, এটা একটা কোণের একটা সমতল নিলাম, একই সমতলে অবস্থিত দুইটা কোণের যদি একই শীর্ষবিন্দু হয় এবং তাদের যদি একটা সাধারণ রশ্মি থাকে মানে সাধারণ বাহু থাকে, কোণ দ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তাহলে ওই কোণ দ্বয়কে সন্নিহিত কোণ বলে। ব্যাপারটা কি, এখানে আমি দুইটা কোণ নিলাম, ধরেন এটা নিলাম আমি ধরেন 50, এটা নিলাম ধরেন 40 বা অন্য কিছু হইতে পারতো, এটা কোনো ব্যাপার না। তাহলে এইটা একটা কোণের সমতল, এইখানে একটা কোণ, এইখানে একটা কোণ, দুইটা কোণের শীর্ষবিন্দু এইটা, একই শীর্ষবিন্দু, দেখেন এই কোণের শীর্ষবিন্দু এইটা, এই কোণের শীর্ষবিন্দু এইটা, এবং দুইটা কোণ মাঝখানে একটা সাধারণ বাহু মানে কমন বাহু, মানে এই বাহুটা এর সাথেও আছে এর সাথেও আছে, সাধারণ বাহুর দুই পাশে অবস্থান করছে, তাহলে এমন কোণ হলে তার নাম হবে সন্নিহিত কোণ। তাহলে সন্নিহিত কোণ মানে কি, দুইটা কোণ লেগে থাকে, একে অপরের সাথে লেগে থাকা। এভাবে বললে আপনার ভালো মনে থাকবে। আর একবার বুঝাই ব্যাপারটা, এভাবে বুঝলে ভালো মনে থাকবে। ওকে, দেখেন এখানে ধরেন 40, এখানে ধরেন 60, এই দুইটা কোণের একটা শীর্ষবিন্দু এবং এই দুইটা কোণের একটা সাধারণ বাহু দুই পাশে আছে, বিপরীত পাশে আছে, তাহলে এই দুইটা কোণে কি একে অপরের সন্নিহিত বলা হবে। তাহলে সন্নিহিত মানে লেগে থাকা, আর কিছু না। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সন্নিহিত সরল কোণের একটা কোণ 95 ডিগ্রি হলে অপরটি কত? আচ্ছা, প্রথম কথা সন্নিহিত তার মানে বুঝে গেছে দুইটা কোণ থাকবে, সরল মানে 180 ডিগ্রি, তাহলে সরল কোণ মানে হলো 180 ডিগ্রি। এখন সন্নিহিত যেহেতু বলছে তার মানে এই 180টাকে দুইটা পার্ট করছে, সন্নিহিত মানে দুইটা পার্ট থাকবে, তো এর মধ্যে একটা 95, একটা 95, ধরেন এইটুকু 95, তাহলে এইটা কত আমাকে বের করতে বলছে। তাহলে 180 যেহেতু সরল কোণটা, 180 থেকে একটা যদি 95 হয় সেটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব, তাই না? বুঝতে পারছি কিনা এটা? যারা বুঝতে পারেনি আমি এটা আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের। সন্নিহিত মানে কি, দুটো কোণ থাকবে, সরল কোণ মানে কি 180 ডিগ্রি থাকবে, তাহলে 180কে দুইটা পার্ট করব, একটা 95 আর একটা অবশ্যই 85 হবে। এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন তো? এই পর্যন্ত বুঝলে আমরা চলে যাব পূরক সম্পর্কে। কোন খুবই ইজি, জ্যামিতি একদম সোজা ভাই, আমার সবগুলো ক্লাস করেন দেখবেন যে জ্যামিতির ভয় থাকবে না। এবার দুটো ইম্পর্টেন্ট পরে আমরা করবো। এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন? সোজা না একদম। দেখেন কোন পড়লে আর জীবনে ভুল হবে এমন করে যদি কোন পড়েন, কিছু আছে এর ভিতরে। পূরক কোণ, দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, এক্সাক্ট 90 ডিগ্রি হইতে হবে। ধরেন একটা 40, একটা 50, তাহলে এই দুইটা কোণের যোগফল 90 কিনা? তাহলে এই দুইটা কোণের যোগফল 90 হলে একটাকে অপরটার পূরক বলবো, মানে 50-এর পূরক 40, 40-এর পূরক 50। আচ্ছা, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে 60 ডিগ্রি পূরক কোণ কত, তাহলে আপনি কি করবেন, যে পূরক কোণ মানে দুইটার যোগফল 90, তাহলে 90 থেকে 60 বিয়োগ করলে 30, মানে আমরা জানি পূরক কোণ দুইটার যোগফল 90, তাহলে 60 আছে আর পূরণ করতে 30 লাগবে। তাহলে পূরক কোণ বের করার জন্য আমাদের সবসময় 90 থেকে বিয়োগ করতে হয়, অর্থাৎ দুইটা কোণের যোগফল যেহেতু 90 হলে পূরক বলি, তাহলে একটা দেওয়া থাকলে অপরটা বের করার জন্য 90 থেকে বিয়োগ করব। সম্পূরক মানে কি,
দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, 130 আর 50, এই দুটার যোগফল কি 180, তাই না? তাহলে এই দুইটার যোগফল যেহেতু 180, এটাকে আমরা কি বলবো, একটাকে অপরটা সম্পূরক বলবো। তার মানে 50-এর সম্পূরক 130, 130-এর সম্পূরক 50। বলছে 65 ডিগ্রি কোণের পূরক কোণ কত? তাহলে আমরা দুটো কোণের যোগফল 90 হলে একটা অপরটার পূরক হয়, তাহলে 90 থেকে 65 বিয়োগ করে দিব আমরা, তাই না? পঁচিশ না? বলছে 125 ডিগ্রি সম্পূরক, সম্পূরক কোণ মানে কি 180, তাহলে 180 থেকে একটা কোণ বিয়োগ করলে অপরটা পেয়ে যাবো আমরা। তাই আর কত হচ্ছে, 55 না? এবার কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখবো, আরো দুইটা টুকটাক প্রশ্ন যেগুলো নিজেরাই পারবেন। মেইন দুইটা প্রশ্ন দেখে, এই দুটো কেন দেখাইলাম স্পেশালি, এই প্রশ্নটা আসছে আপনার 38 বিসিএস, খেয়াল করবেন। এইটা আসছে 43 বিসিএস। এখন আমি আগে এইটা করাবো, দেখবেন যে এইটা করলে আপনি এটা পারেন কিনা। আমরা যে বলি যে বিগত প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন সলভ করেন, প্রাইমারির জন্য করেন, নিবন্ধনের জন্য করেন, আপনি বাংলাদেশের যত জব আছে যে কোনো পরীক্ষা দেন না কেন, আপনার জন্য বিসিএস পিলির প্রশ্ন পড়া সব ফরজ হয়ে গেছে, ঠিক আছে? ওকে, তো যাই হোক আমরা শুরু করি। একটা কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? আচ্ছা, আমরা কোণটা যেহেতু জানি না, ধরি কোণটি এক্স। এখন একটা কোণ যদি এক্স হয়, এর পূরক কোণ কত হবে? আমরা জানি 90 থেকে ওই কোণটা বিয়োগ করলে পূরক পাবো। একটা কোণ যদি এক্স হয়, তাহলে তার পূরক কোণ 90 মাইনাস এক্স, তাই না? সত্য কিনা? কারণ পূরক কোণ বের করে 90 থেকে বিয়োগ করি। এবার প্রশ্ন মতে বলছে কি, একটা কোণের মান আছে, একটা কোণ হলো এক্স, এর মানটা হবে পূরক কোণ। আচ্ছা, পূরক কোণ লিখলাম অর্ধেক, অর্ধেক, এই অর্ধেকের সমান। একটা কোণের মান তার পূরক কোণের অর্ধেকের সমান। আর একবার খেয়াল করি, একটা কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, হয়ে গেছে না? আর গুণ করেন, ওই এক্স এই পাশে যোগ হবে 30 ডিগ্রি। এবার এই প্রশ্নটা যে ব্যক্তিটা পড়ে গেছে, এই পূরক শব্দটা তুলে দিয়ে সম্পূরক দিয়ে প্রশ্ন করা হয়েছে, তখন কি হবে? একটা কোণ ধরলাম এক্স, এর সম্পূরক কোণ হবে 180 মাইনাস এক্স, তাহলে একটা কোণের মান তার সম্পূরক কোণের অর্ধেকের সমান। তাহলে এক্স এই পাশে আসলে 3x সমান 180, 60 ডিগ্রি। তাহলে এইটা যে পড়ে গেছে সেটা পারবে কিনা? অবশ্যই পারবে। কেউ না বুঝলে বললেন, একটা কোণ ধরছি, তাহলে একটা কোণ যদি এক্স হয়, তার সম্পূরক কি 180 থেকে বিয়োগ করতে হবে। তাহলে একটা কোণ, এটা তার সম্পূরক কোণ, একটা কোণের মান তার সম্পূরক কোণের অর্ধেকের সমান, কাহিনী শেষ। এই পর্যন্ত ডান কিনা? রিল্যাক্স পড়াশোনা করতে হবে, কোণের প্রশ্ন জাস্ট রিল্যাক্স। এবার দুটো ইম্পর্টেন্ট কোণ বসাবো, কোণের একান্তর অনুরূপ কোণ পারলে অনেক কোণ পারা যায়। বিসিএস এর অনেক ম্যাথ সমাধান করার জন্য একান্তর অনুরূপ কোণ লাগবে, খুব ইজি। আচ্ছা, শুরু করি। দুইটা সমান্তরাল সরলরেখাকে অপর একটা সরলরেখা তীর্যকভাবে ছেদ করলে যে ছেদক রেখাটা হয়, তার বিপরীত পাশের কোণদ্বয়কে একে অপরের একান্তর কোণ বলে। কিরকম দেখেন, চিত্র সহ পড়বেন, এটা মুখস্থ করার কিছু নাই। এবি একটা সরল রেখা, সিডি আর একটা সরল রেখা, এই দুইটা সরল রেখাকে অপরটা সরল রেখা পি কিউ তীর্যকভাবে ছেদ করছে কিনা, এটা এই পর্যন্ত তো আমরা পড়ে আসছি ছেদক। তাহলে দুইটা সরল রেখাকে অপরটা সরল রেখা তীর্যকভাবে ছেদ করলো,
এই ছেদক রেখার বিপরীত পাশের যে সমান সমান কোণ আছে তাদেরকে আমরা একান্তর বলবো। দেখেন এই কোণের সমান কিন্তু এই কোণ বিপরীত দিতে হবে, এই ছেদক রেখার দুই পাশের হইতে হবে অপোজিটের। তাহলে এইটার একান্তর এইটা, এর একান্তর এইটা, একান্তর কোণগুলো সবসময় সমান হয়। এটা 45 হলে এটাও 45। আর একান্তর কোণ আছে এখানে, এর বিপরীতে এর সমান আরেকটা কোণ আছে, এই দুটো একে অপরের একান্তর। আবার এর সমান এখানে একটা কোণ আছে, এটা একে অপরের একান্তর। ঠিক আছে, আবার দেখেন এর সমান এখানে একটা কোণ আছে, একে অপরের একান্তর। অর্থাৎ এই বাহুটার দুই পাশে সমান সমান যে কোণ সেটা হলো একান্তর কোণ। আর একবার এটা আমি বুঝাই দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। একটু আমাকে টাইম একটা খালি পেয়ে যাবে নিয়ে আপনাদের আর একবার বুঝাই। এই একান্তর কোণ আর একবার দেখেন, সরলরেখা সরলরেখা, এই কোণ সমান একান্তর, এই কোণ সমান একান্তর, এই কোণ সমান একান্তর, মানে অপোজিট ডিরেকশনের এই কোণ সমান একান্তর। তাহলে একান্তর কোণগুলো সবসময় সমান হবে। যেমন আমরা যেটা পয়েন্ট এখানে নেই, এটা একটা পয়েন্ট, ধরেন আমি এই দুইটা একান্তর কোণ নিয়ে একটু হিসাব করি, এগুলা বাকিগুলো বাদ দিয়ে এই যে কালার করলাম, এটা মনে করেন যে আর এটা হচ্ছে এস। তাহলে এ আর এস একটা টেকনিক দেখাই দিই। আমরা যখন কোণ লিখি এরকম, এই যে মাঝখানে যেটা হয় সেটাই হয় কোণ। এই যে মাঝখানে আর আছে, তাহলে আর এর কোণটা হবে এটা। তাহলে এ আর এস এর মধ্যে কোণটা এইটুকু হবে কোণ, মানে যেটা মাঝখানে থাকে সেটাই কোণ। এর একান্তর কি হবে? আর এস ডি, মানে এইটুকু, এটা সমান হবে। এই দেখেন এই যে একান্তর, এর একান্তর হচ্ছে এইটা। অনুরূপটা আবার দেখাই, একই জিনিস, একই চিত্র, দুটো সরল রেখা তির্যকভাবে ছেদ করবে। ছেদক রেখার বিপরীত পাশের সমান সমান যে কোণ ছিল সেটা হলো একান্তর কোণ, আর একই পাশের যে কোণ সেটা হবে অনুরূপ কোণ। একই পাশের এই কোণ সমান, তাহলে এটা কি? অনুরূপ কোণ। এই কোণ সমান, এটা কি? অনুরূপ কোণ। ঠিক আছে, বুঝতে পারছি কিনা? তাহলে এক পাশের যে কোণগুলা সেটাই হবে। আবার দেখেন এই কোণ সমান, অনুরূপ কোণ, এই কোণ সমান, অনুরূপ কোণ, মানে এক পাশের। বুঝতে পারছি? ধরেন এটা যদি আপনি আর চিহ্ন দেন, এটা যদি এস চিহ্ন দেন, তাহলে কিউ আর বি এর অনুরূপ হবে, এটার অনুরূপ হবে আর এস ডি, মানে এইটা আর এইটা অনুরূপ। আরো আছে, মানে আমি দুইটা তুলনা করলাম। তাহলে এই ছেদক রেখাটার এক পাশের যে সমান সমান কোণ সেটা হলো অনুরূপ, আর বিপরীত পাশের যে কোণ একান্তর। অনুরূপ কোণগুলো সমান হয়, একান্তর কোণগুলো সমান। এটা যদি 45 হয় এটাও 45, এটা যদি 110 হয় এটা 110, এরকম। তাহলে অনুরূপ একান্তর না বুঝলে আমাকে বলতে পারেন, খুব ইজি। ছেদক রেখার এক পাশের যে কোণ সমান সমান, অনেকগুলো হইতে পারে, এখানে একটা একটা অনুরূপ, এটা অনুরূপ, এটা অনুরূপ। ঠিক আছে, বুঝতে পারছি কিনা? এবার আমরা পড়াবো অন্তস্থ বহিস্থ। আচ্ছা, অন্তস্থ এই শব্দটার মধ্যে একটা কি লুকিয়ে আছে ভিতরে? অন্ত মানে কি? ভিতরে। তাহলে যে কোনো বহুভুজ, বহুভুজ মানে বাহু দ্বারা আবদ্ধ চিত্র, সেটা হইতে পারে ত্রিভুজ, এটা একটা বহুভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, পাঁচটা বাহু দিয়া, এর ভিতরের যে কোণ, এই যে নর্মালি কোণ বলতে আমরা অন্তস্থ কোণকে বোঝাই। নর্মালি কোণ মানে অন্তস্থ কোণ, ভিতরে কোণগুলা। আর বহিস্থ কোণটা যে কোনো বহুভুজের এক বাহুকে বাড়াইলে বাইরের দিকে যে কোণটা হয়। ধরেন একটা ত্রিভুজ আঁকলাম, আমার ইচ্ছা হয়েছে এই বাহুটা আমি বাড়াই দিছি, তাহলে এই বাইরের যে কোণটা এর নাম কি? বহিস্থ কোণ। একটা আমি চতুর্ভুজ আঁকলাম, ধর এই বাহুটা আমার মন চাইছে বাড়াই দিছি, এই কোণটা বহিস্থ কোণ, এই কোণটা বহিস্থ কোণ, এই কোণটা বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ। তাহলে যে কোনো বহুভুজের মানে বাহু দ্বারা আবদ্ধ কোনো চিত্রের যে কোনো এক বাহুকে বাড়াইলে বাইরের দিকে যে কোণটা হয় তাকে বলা হয় বহিস্থ কোণ। এই যে অন্তস্থ, বহিস্থ, সমরেখ বিন্দু, সমান্তরাল সরলরেখা, ছেদক, হ্যাঁ, রেখা, রশ্মি, কোণ, এইগুলো আপনার সামনের ম্যাক্সিমাম ক্লাসে লাগবে। মানে এটা একটা বেসিক ক্লাস, কোনটাকে কি বলে। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা বলেন? এই পর্যন্ত বুঝলে আজকে শেষ। আমরা পরবর্তী ক্লাসে ত্রিভুজ শুরু করব, খুব দ্রুত শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আবার ডাউনলোড করে আমি রেকর্ড দিয়ে দেবো। হ্যাঁ।
অসমান্তর কাছে ক্লাস ক্লাস আছে, সব আমি গোছাই দিব। কোনো প্রশ্ন আছে কিনা কারো বলেন, প্রশ্ন থাকলে বলেন, নাহলে শেষ করি। আর রোজার দিন একটু ক্লাস নিতেও কষ্ট, করতেও কষ্ট, একটু ধৈর্য ধরে করতে হবে। বছরে একটা মাসই আমরা রোজা রাখি, ঠিকঠাক মতো সবাই নামাজ পড়ি। তো যারা মুসলিম ধর্মাবলম্বী আছি আমরা, একটু কষ্ট হয়, কষ্ট হলেও আমরা এই মাসটা যেহেতু সিয়াম সাধনার মাস, একটু কষ্ট করে আমরা ক্লাস করবো, এই আর কি, পড়াশোনা করবো। ঠিক আছে, ভালো থাকেন সবাই।